आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য কবিতা পাড়াগাঁর দুপহর ভালোবাসি। কবি জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশের কবিতা পাড়াগাঁর দুপহর ভালোবাসি। এই কবিতা আলোচনা করার আগে মানে কবিতাটাকে নিয়ে আলোচনা করার আগে মানে কবিতাটাকে বুঝিয়ে দেওয়ার আগে আমি আরেকবার কবিতাটা পড়ব। আগে অডিওতে তোমাদের কবিতাটাকে পাঠ করে পাঠিয়ে দিয়েছিলাম যে কোথায় কতখানি আমরা উচ্চারণ করে কোথায় ছাড়ব, কোথা থেকে আবার শুরু করব। তো সেই উচ্চারণটা যাতে তোমরা বুঝতে পারো তার জন্য একটা অডিওতে তোমাদের এই কবিতা পাঠ করে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। সেটা শোনার কথা ছিল, প্রত্যেকে আশা করি শুনে নিয়েছো, তাই তো? ওকে, হ্যাঁ, তাহলে এবারে মাইকটাকে বন্ধ করে দাও, তোমরা কবিতার লাইনের দিকে তাকাও, কবিতাটা আরেকবার শোনো, তারপরে আমি কবি পরিচিতি নিয়ে আলোচনা করব আর কবিতার বিষয় নিয়ে আলোচনা করব, লাইন ধরে কবিতার ব্যাখ্যাও করে দেব। আর যেখানে দু একটা শব্দ কঠিন আছে সেই সমস্ত শব্দের অর্থ এবং সেই শব্দগুলো এখানে কোন অর্থে প্রয়োগ করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। কবি জীবনানন্দ দাশ পাড়াগাঁর দুপহর ভালোবাসি এই কবিতা রচনা করেছেন। আসলে এই কবিতা তার অন্তরের উপলব্ধির বহিঃপ্রকাশ। অসাধারণ দক্ষ লেখনী গুণে আমাদের সামনে এমনভাবে ফুটে উঠেছে, দেখে যেন মনে হয় আমরা শহরে বসে নেই, আমরা যেন বসে রয়েছি পাড়াগাঁর সেই দ্বীপ্রহরে। স্ক্রিন প্রেজেন্ট করছে কে? এইটা খুব সমস্যায় ফেলছে, এই যে বারবার ধরে স্ক্রিন প্রেজেন্ট করা, স্ক্রিন প্রেজেন্টিং করা, হ্যাঁ, স্ক্রিন শো করা, এগুলো কিন্তু ডিস্টার্ব করছে আমাদেরকে। আরেকবার যদি আমি দেখি আমি কিন্তু ক্লাস থেকে লেফট করিয়ে দেব, কারণ এরকমভাবে ক্লাস আমি কিন্তু পছন্দ করি না। একটু মনোযোগী তোমাদেরও হতে হবে। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, কবি জীবনানন্দ দাশ। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে। আহা, কেউ তাহা জানে না কো, কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের শঙ্খচিল। তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। জল সিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুলো চাল তার। জলে তার মুখখানা দেখা যায়, ডিঙিও ভাসিছে কার জলে। মালিক কোথাও নাই, কোনো দিন এদিকে আসিবে না আর। ঝাঁঝরা ফোবরা, আহা, ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। আহা, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। কবি জীবনানন্দ দাশের পাড়াগাঁর দুপহর ভালোবাসি এই কবিতার মূল গ্রন্থ রূপসী বাংলা কাব্যগ্রন্থ। রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে কবি তার এই কবিতাটাকে আমাদের সামনে তুলে ধরেছেন। মানে রূপসী বাংলা কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত এই কবিতাটা তোমাদের অষ্টম শ্রেণীতে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে মূল গ্রন্থের নাম কি বললাম? রূপসী বাংলা কাব্যগ্রন্থ।
হ্যাঁ, রূপসী বাংলা কাব্যগ্রন্থ। জয় মা লিখতেছে। লেখা বন্ধ করো, চ্যাটিং করবে না, কেউ মেসেজ করবে না, আর মাইক বন্ধ করো। রূপসী বাংলা কাব্যগ্রন্থ এটা প্রকাশিত হয়েছিল কবি জীবনানন্দ দাশের মৃত্যুর পরবর্তীতে। মৃত্যুর পরবর্তীতে প্রকাশিত হয়েছিল এই কাব্যগ্রন্থ, মানে ছাপা হয়েছিল। এই কাব্যের প্রকাশকাল, এই কাব্য যবে প্রকাশিত হয়েছিল তার সময়কাল 1957 খ্রিস্টাব্দ। 1957 1957 খ্রিস্টাব্দ। কে কথা বলছে? কে হাসাহাসি করছে? মাইকটা অফ কর রাহুল। মাইকটা অফ করে দাও, সবাইকে পড়ার সুযোগ করে দিতে হবে। তো একজন ডিস্টার্ব করলে সবারই ডিস্টার্ব হচ্ছে। অনলাইন ক্লাসে একটা সিস্টেম আছে না, সেখানে প্রত্যেককে কোঅপারেট করতে হবে। তাহলে মূল গ্রন্থের নাম রূপসী বাংলা। কত সালে প্রকাশিত বললাম? 1957 খ্রিস্টাব্দে জীবনানন্দ দাশের, হ্যাঁ, জীবনানন্দ দাশের মৃত্যুর পরবর্তীকালে প্রকাশিত হয়েছিল ছাপার অক্ষরে। আর কবি জীবনানন্দ দাশের মৃত্যু হচ্ছে 1954 খ্রিস্টাব্দে, তার মানে মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। আর কবির জন্ম 1899 খ্রিস্টাব্দে। 1899 খ্রিস্টাব্দে কবি জীবনানন্দ দাশের জন্ম। কোথায় জন্ম? না বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায় কবির জন্ম। আর কবির পিতা একজন শিক্ষক ছিলেন। কবির মা, যিনি একজন বিখ্যাত মহিলা কবি, নাম কুসুম কুমারী দেবী। আর এই কুসুম কুমারী দেবীর কবিতা তোমরা পড়ে এসছো ছোটোবেলায়, আরও ছোটোবেলায় তোমরা এই কবিতা পড়েছো, আদর্শ ছেলে কবিতা। কার মনে আছে আদর্শ ছেলে কবিতা? হ্যাঁ স্যার, আমার মনে আছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে। ভেরি গুড। কথায় না বড় হয়ে, বাহ বাহ, এইটুকু সবার মনে আছে। তাহলে আদর্শ ছেলে কবিতা আমাদের সবারই পড়া রয়েছে। আর সেই আদর্শ ছেলে কবিতার একটা শিক্ষণীয় লাইন, যেটা আমাদের শিক্ষা দেয়, আমাদেরকে প্রেরণা দেয়, আমাদেরকে উৎসাহিত করে। তাহলে লাইনটা আবার বলো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তাহলে শুধু আমরা কথায় বড় হব না, আমরা এই করব ওই করব তাই করব বলে লেকচার দিলে কি আসল কাজ হবে? না, আমরা কথায় দেখাবো না, আমরা পারি সেটা কথায় প্রকাশ করব না, আমরা কাজে করে দেখাবো, কাজে বড় হব, কাজে করে দেখাবো যে আমরা কাজেই করতে পারি। আসলে কাজে করে দেখানোটাই কিন্তু আসল কথা, আসল কাজ। মুখে তো অনেকে অনেক রকমের কথা বলতে পারে, বড় বড় কথা বলতে পারে, লেকচার দিতে পারে, মিথ্যে কথা বলতে পারে, ঢপ দিতে পারে, কিন্তু আসলে যারা কাজ করে দেখাতে পারে, কাজে করে দেখায়, তারাই কিন্তু আদর্শ ছেলে, তারাই কিন্তু আসল মানুষ। তাহলে সেই বিখ্যাত মহিলা কবির মানে কুসুম কুমারী দেবীর পুত্র হলেন জীবনানন্দ দাশ। তাহলে পিতা শিক্ষক, মা কবি। তাহলে তিনি এমন একটা পরিবেশ পেয়েছিলেন বাড়িতে, সেই পরিবেশটা তার বড় হয়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ, তার পক্ষে যথেষ্ট অনুকূল, মানে তার বড় হয়ে ওঠার জন্য এই পরিবেশটা তাকে অনেকখানি সাহায্য করেছে। আর পরবর্তীতে কবি হয়ে ওঠার জন্য কিন্তু তার বাবা মায়ের যে আদর্শ, বাবা মায়ের যে কাজ কর্ম, আদর্শ, নীতি নৈতিকতা, সেগুলো কিন্তু তাকে দারুণভাবে উৎসাহিত করেছে, কাজে দিয়েছে। তাহলে কবি জীবনানন্দ দাশ, যিনি বাংলা কাব্য সাহিত্যে আত্মপ্রকাশ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের প্রায় সায়ান্নে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার শেষ বয়সে, তখন জীবনানন্দ দাশ বাংলা কাব্য সাহিত্যে আসছেন, বাংলা কাব্য সাহিত্যে আত্মপ্রকাশ করছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক, যেটা প্রকাশিত হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। তাহলে বুঝতে হবে 1927 খ্রিস্টাব্দ মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বয়সের শেষের দিকের কথা বলা হয়েছে। তারপরে তার যে অন্যান্য কাব্যগ্রন্থগুলো প্রকাশিত হয়েছে, কিছু কাব্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধানের পর, মানে মৃত্যুর পরে।
ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, বিভিন্ন কাব্যগ্রন্থ যেগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তীকালে প্রকাশিত হয়েছে। কে শীষ দিচ্ছে? স্যার বিশাল বলে ছেলেটা। কি নাম? বিশাল বিশাল কর্মকার। বিশাল। বিশালের গার্জেনকে ডাকতো। দাঁড়া, বিশালকে খুঁজে আমি এখান থেকে লেফট করিয়ে দেবো, বের করে দিচ্ছি। দাঁড়া, বিশাল 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 কর্মকার না? হ্যাঁ স্যার। রিম বিশাল কর্মকার বেরিয়ে গেছে, বের করে দিয়েছে। যে এরকম বের করবে দেখে দেখে বের করে দেবো। তাহলে কবি জীবনানন্দ দাশ প্রধানত রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে, রবীন্দ্রনাথের পরবর্তী যুগের, রবীন্দ্র পরবর্তীকালের অর্থাৎ রবীন্দ্র পরবর্তীকালের কবি তথা রবীন্দ্রোত্তর কবি। তাহলে রবীন্দ্রোত্তর আধুনিক কাব্য সাহিত্যে, আধুনিক বাংলা কাব্য সাহিত্যে আমরা জীবনানন্দ দাশকে পাচ্ছি আধুনিক কবি হিসেবে। কিন্তু এটা আমাদের কাছে অবাক করার কথা যে জীবনানন্দ দাশ তাঁর জীবদ্দশাতে, মানে তাঁর বেঁচে থাকাকালীন যতটা খ্যাতি, যতটা প্রশংসা, যতটা সমাদর, যতটা স্বীকৃতি পাওয়ার কথা ছিল, তাকে দেওয়ার কথা ছিল, দেওয়া উচিত ছিল, সেটা কিন্তু তিনি পাননি। কিন্তু তার মৃত্যুর পরবর্তীকালে তিনি তা পেয়েছেন, কিন্তু তার জীবদ্দশায় মানে বেঁচে থাকাকালীন পাননি। তিনি বরং অবহেলিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, অপমানিত হয়েছেন, সমালোচিত হয়েছেন। যাই হোক, তার কবিতাগুলো যেন একটা ফ্রেমে বাঁধা চিত্র। তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতার মধ্যে একটা তো পাড়াগাঁর দুপোহর ভালোবাসি, এছাড়া একটা গানও আছে এই কবিতার উপরে। রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তীকালে জীবনানন্দ দাশ বাংলা কাব্য সাহিত্যে এসে যেন একটা নতুন দরজা খুলে দিয়েছিলেন, নতুন দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন। এবং তার গ্রাম বাংলাকে কেন্দ্র করে যে কবিতাগুলো, সেই কবিতাগুলোকে যখন আমরা পড়ব বা পড়ি তখন দেখে মনে হয় কি সেই কবিতাগুলো যেন আমাদের সামনে উঠে এসেছে, চোখের সামনে যেন আমরা গ্রাম বাংলার সেই সৌন্দর্য, সেই প্রাকৃতিক দৃশ্যকে দেখতে পাচ্ছি, সেটার সঙ্গে আমরা নিজেদেরকে মেলাতে পারছি, একাত্ম হতে পারছি। তার মানে শহরে বসে থেকে যখন আমরা এই পাড়াগাঁর দুপোহর ভালোবাসি এই কবিতাটা পড়ি তখন মনে হয় না শহরের এই যে দুপুরবেলা, এই যে দ্বীপ্রহরে, এই দুপুরবেলাটা, এই দ্বীপ্রহরে বসে থেকেও আমরা যেন আমাদের মনের পথ ধরে পৌঁছে যাচ্ছি কোথায় না সেই গ্রাম বাংলার দ্বীপ্রহরে দুপুরবেলা। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটা কবিতা আছে, কবিতার নাম হচ্ছে আবার আসিব ফিরে, যে কবিতার উপরে গানও আছে খুব সুন্দর সুরে। গানটা শুনেছো? আবার আসিব ফিরে এই ধান শিলিটির তীরে। শুনেছো না গানটা? খুব সুন্দর গান। কি গানটা খুব সুন্দর না? না স্যার। হ্যাঁ স্যার। শোনোনি গানটা? হ্যাঁ হ্যাঁ, গানটা খুব সুন্দর গান, খুব সুন্দর। তোমরা পরে এই গানটা কিন্তু শুনবে, এই গানটা কিন্তু খুব সুন্দর গান। তো কবিতাটা যদি আমরা পড়ি বা গানটা আমরা শুনি, তো সেই গান শুনতে শুনতে আমরা কিন্তু আমাদের সেই গ্রাম বাংলার রূপচিত্রকে ধরতে পারি, দেখতে পাই। আবার রূপসী বাংলা কাব্যগ্রন্থের আরেকটা কবিতা আছে খুব সুন্দর, কবিতাটার নাম হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। রূপসী বাংলা কাব্যগ্রন্থের আরেকটা কবিতা আছে, এরপরে তোমরা ক্লাস 9-এ উঠবে, ক্লাস 9-এ সেই কবিতাটা অন্তর্ভুক্ত রয়েছে সিলেবাসে। কবিতাটার নাম হচ্ছে আকাশে সাতটি তারা। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। তো ওই কবিতায় ধীরে ধীরে গ্রাম বাংলার বুকে সন্ধে নেমে আসছে, সেই সন্ধে নেমে আসার চিত্রটা কবির চোখে কিভাবে ধরা পড়েছে তার রূপচিত্রটা এখানে টুকরো আকারে উঠে এসেছে। তার মানে ওই কবিতাতে কবি সন্ধ্যার চিত্র অঙ্কন করেছেন। আবার আসিব ফিরে কবিতায় কবির মনের মধ্যে এই বাংলাকে নিয়ে, এই রূপসী বাংলাকে নিয়ে যে আবেগ, যে অনুভূতি, রূপসী বাংলার রূপ সৌন্দর্যকে উপলব্ধি করার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু পূর্ণ হয়নি। তার মনে হয়েছে তার যদি মৃত্যুও হয়, সেই মৃত্যুর পরে তিনি যেন আবার নতুন জন্ম নিয়ে ফিরে আসবেন
এই বাংলাতেই ফিরে আসবেন, এই পল্লী বাংলাতে ফিরে আসবেন, এই পল্লী প্রকৃতির রূপ সৌন্দর্য তিনি উপলব্ধি করবেন। তার মনে হয়েছে এক জীবনে পল্লী বাংলার রূপ সৌন্দর্য অনুভব করা যায় না। আবার বাংলার মুখ আমি দেখি, আসিব ফিরে কবিতাটা কার লেখা? জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। বাংলার মুখ আমি দেখিয়াছি এই কবিতাতে কবি সামগ্রিকভাবে বাংলার রূপ সৌন্দর্যকে তুলে ধরেছেন আর তার সঙ্গে একাত্ম হয়েছেন, তার রূপ সৌন্দর্য তিনি মুগ্ধ হয়েছেন। তো কবি যেভাবে উপলব্ধি করেছেন, কবি তার দৃষ্টিভঙ্গি দিয়ে যেভাবে দেখেছেন বাংলাকে, বাংলার অতি সামান্য, অতি তুচ্ছ, অবহেলিত জিনিসগুলো কবির কাছে হয়ে উঠেছে অসাধারণ। আর সেই তুচ্ছ অবহেলিত জিনিসগুলো কবির লেখনীতে অসাধারণ হয়ে আমাদের সামনে যেন একটা নতুন রূপে মাত্রা পেয়েছে, নতুন রূপে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। তো আমরা কিন্তু অনেক সময় আমাদের আশেপাশে, শহরের কথা আমি বলছি সেটা ঠিক আছে কারণ আমরা শহরে আছি, তো আমরা আমাদের শহরের আশেপাশে অনেক কিছু দেখার আছে যা কিন্তু সেইভাবে আমরা দেখিনি, সেইভাবে আমরা উপলব্ধি করিনি, শুধু চোখে পড়েছে মাত্র, আমরা এড়িয়ে চলে গেছি। আবার গ্রামে বেড়াতে গিয়ে, গ্রাম, পাহাড়, জঙ্গল, সমুদ্র কোথাও বেড়াতে গিয়ে আমরা কিন্তু সেখানকার প্রত্যেকটা জিনিসকে যে একেবারে নিখুঁতভাবে দেখি, একেবারে রীতিমতো পর্যবেক্ষণ করি, সেটা কিন্তু করি না। সময়ের অভাবে, তাড়াহুড়োর চোটে, আবার কখনো কখনো আমাদের মনের সেই অনুভূতিগুলোর সেই প্রকাশ তখন পর্যন্ত ঘটে না বলে আমরা কি করি, আমরা শুধু দেখতে হয়, দেখে বেরিয়ে যাই। কিন্তু কবির চোখে ধরা পড়েছে প্রত্যেকটা অবহেলিত অতি তুচ্ছাতি তুচ্ছ জিনিসগুলো, আর সেইগুলোই কবি তার অসাধারণ শব্দ চয়নে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাই কবিতার যেন কবিতা হয়নি, এই কবিতা যেন হয়ে উঠেছে একটা ক্যানভাসে আঁকা ছবি, চিত্র, যেন গ্রাম্য প্রকৃতি ধরা পড়েছে। তাহলে এই কবিতায় গ্রাম্য প্রকৃতি ধরা পড়েছে। বলো তো, গ্রাম্য প্রকৃতি ধরা পড়েছে ঠিকই, কিন্তু সেই গ্রাম্য প্রকৃতির কোন সময়টা ধরা পড়েছে, কোন সময়ের গ্রাম্য প্রকৃতি ধরা পড়েছে? হ্যাঁ, দুপহর মানে হচ্ছে দ্বীপ্রহর, দুপহর মানে হচ্ছে দ্বীপ্রহর, আর দ্বীপ্রহর মানে তো দুপুরবেলা। 24 ঘন্টাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে 3 ঘন্টা করে পাওয়া যায়। 24 ঘন্টাকে মানে একদিনকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে 3 ঘন্টা করে পাওয়া যায়। আর 3 ঘন্টাকে 1 প্রহর বলা হয়। 1 প্রহর মানে 3 ঘন্টা, 3 ঘন্টা মানে 1 প্রহর। তাহলে আমাদের 24 ঘন্টায় ক প্রহর আছে, কটা প্রহর আছে? 8 প্রহর। এই জন্য অনেক সময় বলতে শোনা যায়, আমরা কিন্তু শুনেছি যে অষ্টপ্রহর মানে সারাদিন রাত 24 ঘন্টা, অষ্টপ্রহর বলে না অনেকে, অষ্টপ্রহর মানে 8টা প্রহর। এক একটা প্রহর যদি 3 ঘন্টা করে হয় তাহলে 8 3 24, তার মানে 24 ঘন্টা মানে সারা দিন রাতকে বুঝিয়ে যাচ্ছে। তাহলে অষ্টপ্রহর, তাহলে অষ্টপ্রহর মানে 24 ঘন্টা, তাহলে 1 প্রহর মানে ক ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা। এবং এই 3 ঘন্টায়, হ্যাঁ, এই 3 ঘন্টা 3 ঘন্টা করে এক একটা প্রহর ধরা হয়। দিনের শুরুতে আমরা 6টা থেকে কিন্তু শুরুটা ধরি, তো 6টা থেকে যদি 3 ঘন্টা হয় 1 প্রহর, 6টা থেকে 7টা 8টা 9টা, 9টা মানে 1 প্রহর, 9টা মানে 1 প্রহর। তাহলে 9টার পরে আরও 3 ঘন্টা দ্বীপ্রহর, 10 11 12, 12টা, রাইট। তাহলে 12টা, তাহলে 12টা নাগাদ আমরা দ্বীপ্রহর বলছি, দ্বীপ্রহর। 9টার পর থেকে 12টা পর্যন্ত দ্বীপ্রহর। তাহলে 12টার সময়টাতে দ্বীপ্রহর, দুপুরবেলা। আর সেই দুপুরবেলা, গ্রামের দুপুরবেলার কথা আমরা বুঝবো। গ্রামের দুপুরবেলাতে একটা বিশ্রামের সময়, একটা অবকাশের সময়, একটু জিরিয়ে নেওয়ার সময় কিন্তু গ্রামবাসীরা রাখে। তারা খুব ভোর ভোর ওঠে। আমরা শহরবাসীরা যেমন একটু দেরি করে বেলা করে উঠি, এখন তো বেলা করে ওঠার প্রবণতা বেশি, তোমরা তো নিজেরাই জানো। সবাই যে খুব ভোর ভোর ওঠো তা তো নয়, ওঠো কি?
আমি উঠি স্যার। না সবাই তো ওঠে না এত ভোর ভোর, তাই না? স্যার ক্লাস থেকে তাই উঠতেই হয়। হ্যাঁ, ক্লাস নেই। কেউ কেউ ওঠে কিন্তু সবাই ওঠে না, বরং যদি কাজ সেই অর্থে না থাকে আমরা কিন্তু একটু বেলা করেই উঠি। কিন্তু গ্রামের মানুষ খুব ভোর ভোর ওঠে, তাদের মাঠঘাটের কাজকর্ম করতে হয়, চাষবাসের কাজ আছে, কাজকর্ম তাদের করতে হয়। তারপর 6টা থেকে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, অনেক সময় 12টা 12:30 পর্যন্ত কাজ করার পরে তারপরে কিন্তু তারা মাঝখানে আবার খেতে আসে। এই মাইক বন্ধ কর, বের করে দেবো কিন্তু। তারা আপনি যে বিষয় কর্মকর্তাকে বের করে দিয়েছেন ও আবার ঢুকেছে। আমি এখন জয়েন করেছি ওকে, আমি একবার চান্স দিয়েছি, যদি আবার একবার দেখি আবার বের করে দেবো। তাহলে দুপুরবেলাতে গ্রামবাসীরা কিন্তু আবার তাদের মাঠের কাজকর্ম করার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য বাড়ি ফেরে, খাওয়া দাওয়া করে, স্নান করে খাওয়া দাওয়া করে অনেক সময় একটু দুপুরবেলাতে আধ ঘন্টা 1 ঘন্টার জন্য একটু বিশ্রাম নেয়, একটু গড়িয়ে নেয়, একটু জিরিয়ে নেয়। তাহলে বলো, গ্রাম বাংলায় যদি দুপুর নাগাদ একটা নির্দিষ্ট সময় বেশিরভাগ ক্লান্ত হয়ে জিরিয়ে নেওয়ার চেষ্টা করে, বিশ্রাম নেওয়ার চেষ্টা করে, একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে সেই সময়টা নিশ্চয়ই চারদিক জুড়ে একটা নির্জনতায় ভরে যাবে। কি একটা নির্জনতা থাকবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিন্তু আমাদের শহরে দুপুরবেলাতে কি এরকম নির্জনতা থাকে? না স্যার, একদমই না। একদমই না। গাড়ির আওয়াজ, লোকজনের ব্যস্ততা, অফিস আদালত সব খোলা, হ্যাঁ, মানুষজন নিজেরা বিভিন্ন কাজে চলেছে, তার মানে দুপুরবেলাও কিন্তু মানুষজনের ভিড় এবং ব্যস্ততা সবসময় আমরা দেখতে পাই। তাই দুপুরবেলাতে সেই অর্থে আমরা শহরের মানুষেরা নির্জনতা টের পাই না, কিন্তু গ্রাম বাংলায় দুপুর নাগাদ একটা নির্জনতা টের পায়। এবং সেই সময় সবাই ঘুমিয়ে পড়ার সময় যদি তোমাদের মধ্যে কেউ জেগে থাকো, আজকের এই মুহূর্তে যে বাইরের এই যে দুপুরবেলা দ্বীপ প্রহরটা আমরা দেখতে পাচ্ছি, এই দ্বীপ প্রহরটাতে একটা ব্যস্ততা আছে, কিন্তু যদি একটু মনটাকে সরিয়ে অন্যভাবে আমরা একটু ভাবার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে জানলা খোলা থাকলে আমরা বাইরের দিকে তাকিয়ে বাইরের এই যে দ্বীপ প্রহরের প্রকৃতিটাকে দেখতে পাচ্ছি, আমরা উপলব্ধি করতে পারছি। এরকম প্রকৃতিকে তো আমরা সেই অর্থে যেন আগে কখনো দেখিনি। একটু আজকের একটু কবিতাটা পড়ার পরে অন্যভাবে ভাবার সুযোগ হয়েছে। গ্রামে বিশেষ করে দুপুরবেলাতে যখন নির্জন হয়ে যায়, তখন দেখা যাচ্ছে দূর থেকে একটা কোকিলের ডাক, কখনো ঘুঘু পাখির ডাক, কখনো চিলের ডাক, মনটাকে কেমন যেন উদাস করে নিয়ে যায়। রিয়া মণ্ডল বের করে দিতে হবে, দাঁড়া। রিয়া মণ্ডল কে আছে রে? রিয়া মণ্ডল কোথায় আছে রে? রিয়া মণ্ডল আছে না? বেরিয়ে দাঁড়া, বের করে দিই। যা, লেফট বেরিয়ে যা, ডিস্টার্ব করছে। তাহলে চিলের ডাক, ঘুঘু পাখির ডাক, কোকিলের ডাক মনটাকে কোথায় যেন ভাসিয়ে নিয়ে যায়, কেমন যেন একটু উদাস লাগে। দুপুরের নিস্তব্ধতা উপলব্ধি করার মতো পাখির ডাকের সাথে সাথে মনটাও যেন কেমন অনেক দূরে হারিয়ে যায়। তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, ছোটদের পথের পাঁচালী আছে না সিলেবাসে? হ্যাঁ স্যার, আছে। সেখানে একটা ছোট্ট বালকের কথা আছে। কার কথা আছে? অপু। অপু। অপু কি দুপুরবেলায় সচরাচর ঘুমায়? কি মনে হয় তোমাদের? অপু দুর্গা ঘুমায়? ঘুমায় না, ঘুমায় না। অপু দুর্গা কি করে? হ্যাঁ, বনে বাদারে ঘুরে বেড়ায়, বনে বাদারে ঘুরে বেড়ায়, গাছের ফল, গাছের গোড়ায় পড়ে থাকা ফল এগুলো তোলে, এগুলো নিয়ে আসে। স্যার অপুর পাশাপাশি দুর্গা। অপুর পাশাপাশি দুর্গাও। তাহলে তাদের যে মনটা
গ্রাম বাংলায় অপু দুর্গার সেই কল্পনাপ্রবণ মনটাকে যদি তোমরা বোঝার চেষ্টা করো, কারণ তোমরাও অনেকটা সেই বয়সী, হ্যাঁ তোমাদের থেকে একটু কম বয়সী ছিল, অপু তো আরও কম, আরও ছোট, দুর্গা তোমাদের থেকে একটু কম বয়সী, কিন্তু অপু দুর্গার মতো তোমরা যদি ভাবার চেষ্টা করো যে দুপুরবেলা সবাই ঘুমিয়েছে গ্রামে, আমরা শুধু জেগে আছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, মনটা কেমন হারিয়ে যাচ্ছে, উদাস হয়ে যাচ্ছে। আসলে কবি দ্বিপ্রহরে তথা দুপহরের সময় একটা একাকিত্ব অনুভব করছেন। যখন প্রচণ্ড রোদ, সেই রোদ যখন চারদিককে যেন পুড়িয়ে দিয়ে যাচ্ছে, সেই রোদে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, সেই রোদে ক্লান্ত হয়ে পড়ছে শালিক পাখি। শালিক পাখির স্বর মানে তার ডাকে একটা ক্লান্তি ধরা পড়ছে। তো তার সঙ্গে কবিও নিজেকে মিশিয়ে ফেলছেন, একাত্ম হচ্ছেন। কবিও সেই শুকনো পাতার সঙ্গে, শালিক পাখির সঙ্গে, কখনো আবার নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির সঙ্গে, কখনো বা ভাঙা মঠের সঙ্গে, কখনো আবার জল সিঁড়িটির পাশে একটা ছন্দহীন বুড়ো চালতার সঙ্গে, কখনো আবার ঝাঁঝরা ফোঁকড়া ডিঙির সঙ্গে। তো প্রত্যেকটা জিনিস সঙ্গে কবি নিজেকে জুড়ে দিয়েছেন। কবি প্রত্যেকটা জিনিসের কষ্ট, দুঃখ, বেদনা, ক্লান্তি নিজের মধ্যে অনুভব করেছেন। আসলে এই যে প্রকৃতিটা, এই যে দ্বিপ্রহরের প্রকৃতিটা, এই সময়টাকে কবি কিন্তু শুধুমাত্র তার চোখ দিয়ে যে দেখে অনুভব করেছেন তা নয়, তিনি তার সারা ইন্দ্রিয় দিয়ে অনুভব করেছেন। সারা ইন্দ্রিয়, কখনো স্পর্শ দিয়ে অনুভব করেছেন, কখনো গন্ধ দিয়ে অনুভব করেছেন, কখনো দৃশ্যগ্রাহ্য চোখের দেখাতে তাকে অনুভব করেছেন, সামগ্রিকভাবে তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করেছেন, হৃদয় দিয়ে। আর তার জন্যই পাড়াগাঁয়ের দ্বিপ্রহরের এক টুকরো ছবি হয়ে উঠেছে আমাদের সামনে যেন রীতিমতো ফ্রেমে বাঁধা একটা ছবি, চিত্র। আমরা এখন একটু লাইন ধরে আলোচনায় চলে যাই। এই কবিতার লাইন ধরে ব্যাখ্যা করতে গিয়ে আমরা কতগুলো শব্দ বা শব্দবন্ধ পাবো, যে শব্দ বা শব্দবন্ধগুলো দেখবে কেমন যেন অদ্ভুতভাবে প্রয়োগ করে একটা বিশেষ বিশেষ চিত্র বা ছবিকে ধরার চেষ্টা করা হয়েছে। কবি জীবনানন্দ দাশের কাব্য কবিতায় অনেক উপমা ব্যবহার করা হয়েছে, রূপক ব্যবহার করা হয়েছে, যেগুলো দিয়ে তুলনামূলকভাবে এক একটা সৌন্দর্যের ছবি বা দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। তার কবিতাতে এত সুন্দর সুন্দর শব্দবন্ধ ব্যবহৃত হয়েছে, সেই শব্দবন্ধগুলোকে আমরা বিশ্লেষণ করলে দেখব যেন একটা ছবি হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কাব্য কবিতা সম্পর্কে বলেছিলেন যে তার কাব্য, তার কবিতা চিত্ররূপময়। তার কাব্য কবিতাতে যেন ছবি ধরা পড়ে, চিত্র ধরা পড়ে, রূপচিত্র ধরা পড়ে, রূপচিত্র ধরা পড়ে, তাই চিত্ররূপময়। হ্যাঁ, সেই শব্দবন্ধ, উপমা, রূপক এগুলোর দ্বারা সত্যি এক একটা ছবি যে ধরা পড়েছে। আর এখানেও কিন্তু দেখবে কতগুলো টুকরো টুকরো ছবির দ্বারা একটা ফ্রেমে আটা সামগ্রিক পূর্ণতা পেয়েছে একটা ছবির, সেটা হচ্ছে দ্বিপ্রহরের পাড়াগাঁর দুপুরবেলার ছবি। তো কবি পাড়াবার দ্বিপ্রহরটাকে, পাড়াগাঁর দুপুরবেলাটাকে ভালোবাসেন, অন্তর দিয়ে ভালোবাসেন। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, তাহলে কবির ভালোবাসাটা তার সারা ইন্দ্রিয় দিয়ে আর হৃদয় দিয়ে উপলব্ধি করে ভালোবাসা। তাহলে তার ভালোবাসাটাকে যদি আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে দুপুরবেলাটা আমাদেরও ভালো লাগবে, পাড়াগাঁয়ের দ্বিপ্রহরটা। আচ্ছা, কারোর কি অভিজ্ঞতা আছে? তোমরা কি কেউ গ্রামে দুপুরবেলা কাটিয়েছো কখনো? বাহ, তাহলে বলো, পাড়াগাঁয়ের দুপুরবেলাতে তোমরা যেহেতু সময় কাটিয়েছো, আজকের কবিতার লাইন ধরে বোঝাতে গিয়ে তোমরা কোথাও না কোথাও সেই সময়টার সঙ্গে আজকের এই কবিতার বিষয়টার একটা মিল খুঁজে পাচ্ছো, কানেক্ট করতে পারছো? হয়তো তোমরা পাড়াগাঁয়ে দুপুরবেলাতে যেখানে কাটিয়েছো সেখানে হয়তো নদী নেই, এমনও হতে পারে। হ্যাঁ, আবার এটাও আছে, কেউ কেউ এমন জায়গায় কাটিয়েছো সেখানে নদীও আছে, নদী আছে কিন্তু আবার নৌকো নেই। আমাদের ওখানে বিল আছে বড়।
নৌকো আছে, নৌকো? নৌকোতেও চড়েছি। বাহ, তাহলে নৌকো আছে, পাড়াগাঁয়ের দুপুরবেলা নদী আছে, নৌকো আছে, গাছগাছালি আছে, আর কত পাখির ডাক আছে। তাহলে এই যে নিজের চোখে দেখা ওই সময়টাকে নিজের মতো করে কাটানোর পরে যখন আমরা এই কবিতাটা পড়ছি, তখন কোথাও না কোথাও আমরাও যেন ওই সময়টাকে আমাদের মতো করে খুঁজে পাচ্ছি, আর তাতে আনন্দ লাগছে, আনন্দ, মজা, খুশি। যে পাড়াগাঁর দুপহর কবি ভালোবাসেন, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। একটা স্বপ্নের গন্ধ জড়িয়ে রয়েছে। কার মধ্যে স্বপ্নের গন্ধটা জড়িয়ে রয়েছে? কার মধ্যে? স্বপ্নের আবেশ একটা। স্বপ্নের আবেশ কার মধ্যে জড়িয়ে রয়েছে? স্বপ্নের আবেশ না রৌদ্রের মধ্যে? ইন্দ্রজিৎ বলে জীবনানন্দ দাশ অর্থাৎ কবি বলেছেন যে রৌদ্রের মধ্যে একটা গন্ধ লেগে আছে, সেই গন্ধটা হচ্ছে স্বপ্নের, মানে স্বপ্নের একটা আবেশ জড়িয়ে আছে। হ্যাঁ, স্বপ্নের আবেশটা তো খুব আনন্দের হয়। যখন আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা আমাদেরকে দেখবে একটা অন্য জগতে নিয়ে যায়। যখন একটা খুব খুশির, আনন্দের, ভালো লাগার স্বপ্ন দেখি, মনে হয় না এটা সুন্দর একটা জগতে পৌঁছে গেলাম, খুব সুন্দর লাগে স্বপ্নটা। আর সেই স্বপ্নের, হ্যাঁ, সেই আনন্দের স্বপ্ন থেকে আমরা কিন্তু একটা খুশির, আনন্দের অনুভূতিটা খুঁজে পাই। কিন্তু আবার এটাও দেখবে, যখন কোনো দুঃখের স্বপ্ন দেখি, যখন কোনো ভয়ের স্বপ্ন দেখি, কষ্টের স্বপ্ন দেখি, তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় স্বপ্ন ভাঙার পরে। তাহলে কবি বলছেন যে রৌদ্রের মধ্যে গন্ধ লেগে আছে, স্বপ্নের গন্ধ। আচ্ছা, স্বপ্নের কি কোনো গন্ধ থাকে? স্বপ্নের গন্ধ কি আমরা কোনোদিন পেয়েছি? স্বপ্নের গন্ধ, স্বপ্নের আবার গন্ধ হয়? স্বপ্নের গন্ধ কি কখনো নাকে লাগে? কবি অনুভব করেছে। রাইট, কবি অনুভব করেছেন। অনুভব করতে হয়। তাহলে একটু আগে বললাম কি, কবি কখনো কখনো ঘ্রাণের মাধ্যমে, ঘ্রাণেন্দ্রিয়ের দ্বারা, কবি কখনো কখনো স্পর্শের মাধ্যমে, স্পর্শ ইন্দ্রিয়, হ্যাঁ, কখনো কখনো এই দৃষ্টিগ্রাহ্য বা দৃশ্যগ্রাহ্য চোখের মাধ্যমে, তো পুরো সারা ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করেছেন। আসলে কবি জীবনানন্দ দাশের কাব্য কবিতাতে আমরা কিন্তু তার অনুভবের যে রাস্তাগুলো, অনুভবের যে পদ্ধতিগুলো দেখবো যেন একটু একটু বৈপরীত্যতা এনে দিয়েছে, একটু অন্য ধরনের, অন্যমুখী। আমরা স্বপ্নটাকে কি করব? মন দিয়ে, হৃদয় দিয়ে অনুভব করব। স্বপ্নের গন্ধ তো আমরা নাকে লাগাতে পারবো না, কিন্তু কবি স্বপ্নের গন্ধটাকে যেন তার ঘ্রাণেন্দ্রিয় দ্বারা ধরেছেন আর উপলব্ধি করেছেন হৃদয় দিয়ে। তো সেই স্বপ্নের মধ্যে কবি একটা গল্প বুনে চলেছেন, সেই স্বপ্নের মধ্যে একটা কাহিনী বুনে চলেছেন। সেই দুপুর বেলার দ্বীপ্রহরের রৌদ্রের মধ্যে যে স্বপ্ন, সেই স্বপ্নের মধ্যে একটা গল্প তিনি খুঁজে পেয়েছেন। আচ্ছা, কি গল্প, কি কাহিনী, কোন স্বপ্ন তার হৃদয়ে ঘর বেঁধেছে, বাসা বেঁধেছে? আচ্ছা, কবির মনের ভেতরে ওই সময়ের যে স্বপ্ন, যে গল্প, যে কাহিনী, সেটা কি আমরা বাইরের থেকে বুঝতে পারছি? না স্যার। কিন্তু কবি বলেছেন ওই, হ্যাঁ, অজানা সেই গল্প, সেই কাহিনীটা অজানা, সেটা কবির মনের রাজ্যে, মনোরাজ্যে বিরাজ করছে। কিন্তু সেটাকে একমাত্র কারা দেখতে পায়, কারা বুঝতে পারে? না ওই সময়ের, ওই মুহূর্তের, ওই দুপুর বেলার প্রান্তর জানে। প্রান্তর একেবারে সীমাহীন ধুধু করা প্রান্তর। কারণ সেই প্রান্তর তো রোদে, খোলা আকাশের নিচে, সেও যেন কোনো একটা গল্প বাঁধছে। তো তার সাথে কবি তার মনের মধ্যে যে গল্প বাঁধছে, সেই গল্প দুটো যেন একাকার হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। আর প্রান্তর যেমন জানে, তেমনি আর কে জানে কবির মনের মধ্যে সেই স্বপ্নের গল্পের কথা? কে জানে? শঙ্খচিল। সেই প্রান্তরে উড়ে বেড়াচ্ছে যে শঙ্খচিল, শঙ্খ শাঁখের মতো সাদা, হ্যাঁ, একটা চিল, শঙ্খচিল, একটা পাখি, একটা চিল যার গায়ের রং শঙ্খের মতো, শাঁখের মতো সাদা,
তাহলে সেই শঙ্খচিল যখন দুপুরবেলা খোলা প্রান্তরে উড়ে বেড়াচ্ছে, সেও যেন উঠতে উঠতে ওই পরিবেশে সেও একটা নিজের মতো করে গল্প বাঁধছে, সে যেন কিছু মনের কথা বলতে চাইছে, তার মনের কথা কবি বোধহয় উপলব্ধি করতে পারে। তাই কবি আর প্রান্তর শঙ্খচিল সবাই যেন এই দ্বীপ্রহরে মিশে গেছে, একাকার হয়ে গেছে। আসলে কবির এটা সম্পূর্ণ অনুভবের দ্বারা ধরা পড়েছে। তাহাদের কাছে যেন এ জন্মে নয়, এই জন্মে নয়, যেন জন্মের পর জন্ম ধরে, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। কবির হৃদয় কার কাছ থেকে শিখেছে, কার কাছ থেকে জেনেছে, কার কাছ থেকে বুঝেছে? প্রসারী প্রান্তর আর প্রান্তরের কাছ থেকে, শঙ্খচিলের কাছ থেকে। সেটা এই জন্মে নয়। শঙ্কর আর শঙ্খচিল পাখি, হ্যাঁ, যতবার কবির জন্ম হয়েছে, যতবার কবির জন্ম হয়েছে, প্রত্যেকটা জন্মে কবি এমন প্রান্তরকে ধরেছেন, দেখেছেন, উপলব্ধি করেছেন, আর শঙ্খচিলকেও। তাই কবির জন্ম জন্মান্তরে বারবার প্রান্তর আর শঙ্খচিল যেন কবির হৃদয়ের কথা শিখেছে, কবির হৃদয়ের কথা তারা বুঝেছে। স্বপ্নে যে বেদনা আছে, স্বপ্ন কখনো কখনো আনন্দের, সেই স্বপ্ন কখনো কখনো কষ্টের, দুঃখের। স্বপ্নের ভেতরেও কিন্তু কখনো কখনো বেদনা ঝরে। আসলে এই যে দ্বীপ প্রহরের কথা বলা হয়েছে, দুপুরবেলার কথা বলা হয়েছে, এখানে কোথাও না কোথাও একাকিত্ব আছে, নিঃসঙ্গতা আছে, বিষণ্ণতা আছে, মন মরা আছে, ক্লান্তি আছে। তাই এখানে যে স্বপ্ন কবির মনের মধ্যে গড়ে ওঠে, সেই স্বপ্নের মধ্যে কিন্তু একটা বেদনা, কষ্ট, দুঃখ রয়েছে। আর কবির সেই দুঃখ, কষ্ট, বেদনাটা একমাত্র বুঝতে পারে কারা? যেন শুষ্ক পাতা। আসলে শুষ্ক পাতা, সেও কিন্তু রৌদ্রে ধীরে ধীরে শুকিয়ে, কষ্ট নিয়ে, বেদনা নিয়ে বিষণ্ণ হয়ে ঝরে পড়ছে। তাহলে শুকনো পাতার যা অবস্থা, কবির স্বপ্নটাও সেই রূপ পাচ্ছে, সেইভাবে রূপ পাচ্ছে। কখনো কখনো শালিকের স্বর দূর থেকে ভেসে আসছে, শালিক পাখির স্বর, সেই পাখির স্বরের মধ্যেও একটা ক্লান্তি, কষ্ট, দুঃখ, বেদনা আছে। আর ভাঙা মঠের মধ্যে তো আছেই, কারণ ভাঙা মানেই তো জরাজীর্ণ, ভেঙে পড়া। মঠ মানে তো মন্দির না, মঠ মানে ঠিক মন্দির নয়। মঠ মানে বৌদ্ধদের ধর্মস্থান, বৌদ্ধরা যেখানে, আশ্রম টাইপের। না না, বৌদ্ধরা, বৌদ্ধদের যে মঠ, বৌদ্ধদের বিহার, বৌদ্ধ মঠ, আমাদের বৌদ্ধদের গুম্ফা আছে না, আমরা তো যাই দেখতে দেখতে আশেপাশে। ও হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, আছে। তো সেই মঠ যদি অক্ষত অবস্থায় থাকতো, গোটা থাকতো, তাহলে তার কষ্ট কিন্তু ধরা পড়তো না। কিন্তু সে তো ভেঙে গেছে, তাই তার কষ্টটাও ধরা পড়ছে, কবি সেটা বুঝতে পারছেন। আর নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির, একটি মেয়ে সেই দুপুরবেলা দ্বীপ্রহরে একটা শাড়ি পরেছে। শাড়িটা কী রঙের? শাড়িটার রং বলা হয়নি, কিন্তু শাড়িটার যে পাড়, সেই পাড়টা কীরকম? নকশাযুক্ত, রং বেরঙের নকশা করা। তাহলে নকশা করা একটা শাড়ি পরে একটা মেয়ে আস্তে আস্তে যেন রৌদ্রের ভেতরে কোথায় যেন হালকা হয়ে মিলিয়ে যায়। তাহলে রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। একটা ব্যাপার বোঝো, একটা গাছে একটা পাতা যদি সবুজ রং হারিয়ে আস্তে আস্তে হলুদ হয়ে যায়, দেখবে আরও কিছুদিন যাওয়ার পরে হলদে থেকে বিবর্ণ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় রং হারিয়ে। তাহলে হলুদ পাতাটা যেমন ধীরে ধীরে কী হয়, তার হলুদ রঙটা হারিয়ে ফেলে শুকিয়ে যায়, মিলিয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, ঠিক তেমনিভাবে নকশা পাড়যুক্ত শাড়ি পরে একটা মেয়ে আস্তে আস্তে রৌদ্রের মধ্যে কোথায় যেন যেতে যেতে মিলিয়ে গেল, ঠিক যেন হলুদ পাতার মতো সরে যাওয়ার মতো। হলুদ পাতা যেমন সরে যায়, মানে হলুদ পাতার রঙটা যেমন হারিয়ে যায়, শুকিয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। জল সিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার। এখানে একটা বুনো চালতা গাছের কথা বলা হচ্ছে। বনের চালতা গাছ, বুনো চালতা। চালতা গাছ তো তোমরা দেখেছো, চালতা তো তোমরা দেখেছো, গোল সাইজের হয়। আরে আমাদের কাছে চালতার গাছও দেখেছি, চালতাও দেখেছি, আবার চালতার আচার খেয়েও। হ্যাঁ, বাহ, ভেরি গুড। হ্যাঁ, চালতার তো আচারও পাওয়া যায়। চালতার আচার আমরা খাই তো, খুব ভালো লাগে।
হ্যাঁ স্যার খেয়েছি আমি। একটু হালকা টকটক লাগে, হ্যাঁ চালতা মাখা, একটু টকটক একটু কষাটে লাগে। তো চালতাগুলো তো গোল হয়, একটা বুনো চালতা। আর আমাদের কাছে তো গুগল আছেই, সেখান থেকে আমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাব, ছবি দেখতে পাবো, তোমরা পরে দেখে নিও। তাহলে বুনো চালতা গাছ কোথায় হয়ে রয়েছে? আচ্ছা বলো, বুনো চালতা গাছটা কোথায় হয়ে রয়েছে? স্যার জলসিঁড়ির কাছে। জল সিঁড়িটা কি? স্যার একটা নদীর নাম। ভেরি গুড, বাংলাদেশের একটা নদী, অখ্যাত। হ্যাঁ, বাংলাদেশের একটা নদী অখ্যাত, কিন্তু কবি জীবনানন্দ দাশের লেখনীতে সেই কবিতার মধ্য দিয়ে এই জলসিঁড়ি নদীটা বিখ্যাত হয়ে উঠেছে। তাহলে জলসিঁড়ি এরকম আরেকটা এর সম উচ্চারণে আরেকটা কবি নদীর কথা বলেছেন, তার আবার আসিব ফিরে কবিতায়। বলো, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। তাহলে ধানসিঁড়ি একটা কি? নদী। নদী, ধানসিঁড়ি নদী, তেমনি জলসিঁড়িও নদী। তাহলে বাংলাদেশের একটা অখ্যাত নদী জলসিঁড়ি। সেই জলসিঁড়ি নদীটার পাশে, এই জলসিঁড়ি নদীটা প্রায় মজে গেছে এখন, জলসিঁড়ি নদীটার পাশে একটা বুনো চালতা গাছ একেবারে নুয়ে পড়েছে, বহুদিন ধরে সে হয়ে রয়েছে, কিন্তু তার শাখাগুলো ডালপালাগুলো জলের উপরে একদম ঝুঁকে গেছে, নুয়ে পড়েছে। তার মানে সেও কেমন যেন ক্লান্ত, বিধ্বস্ত, সেও যেন কেমন যেন বিষণ্ণ হয়ে আস্তে আস্তে ভেঙে পড়ছে। তাহলে দুপুরবেলার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটাতে কিন্তু প্রাণ চঞ্চলতা কম, সেখানে ক্লান্তির ছাপ বেশি আছে, সেখানে বিষণ্ণতার ছাপ বেশি আছে, সেখানে উদাসীনতার ছাপ আছে, মন মরা ভাবটা বেশি রয়েছে। কারণ দুপুরবেলা তো আমরা ক্লান্ত হয়ে পড়ি কাজ করতে করতে, এটা তো ঠিকই। এখন এই যে ক্লাস করছি আমরা, সেই ক্লাস করতে করতে কোথাও না কোথাও একটা উদাসীনতা, একটা ক্লান্তি, হ্যাঁ এখন মনে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, একটু ঘুমাবো। হ্যাঁ বলো। কারেন্টও ছিল না, খুব গরম ছিল। ও, তাহলে তো ক্লান্তিটা আরও বেশি বাড়ছে। তাহলে বুনো চালতার ডালপালাগুলো, শাখা প্রশাখাগুলো জলসিঁড়ি নদীটার পাশে কেমন যেন নুয়ে পড়েছে, জলে তার মুখখানা দেখা যায়। বলো, জলসিঁড়িটির জলে, নদীটার জলে কার মুখ দেখা যাচ্ছে? স্যার বুনো চালতা গাছ। রাইট, বুনো চালতা গাছ। বুনো চালতা গাছ যেন তার মুখ দেখছে, আয়নায় যেমন মুখ দেখি আমরা, তেমনি বুনো চালতা যেন জলে মুখ দেখছে। আর সেই জলসিঁড়িটিতে, অর্থাৎ সেই নদীটিতে একটা ডিঙিও ভাসছে। ডিঙিও ভাসিছে কার জলে? ডিঙিও ভাসছে কারোর, ওই জলে ভাসছে, কিন্তু যার ডিঙি ভাসছে তাকে দেখা যাচ্ছে না, ডিঙিটার মালিককে খোঁজ পাওয়া যাচ্ছে না, মালিক কোথাও নেই আশেপাশে। কেন মালিক নেই? কেন কবি বলেছেন কোনো দিন এই দিকে আসিবে না? আর কেন মালিক আর এই দিকে আসবে না তার নৌকো নিতে, ডিঙিটা নিতে? কেন আসবে না? ডিঙির অবস্থা কি? একেবারে ঝাঁঝরা ফোঁপড়া হয়ে গেছে, একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে, একেবারে। হ্যাঁ, তাহলে ডিঙিটা দেখো ঝাঁঝরা ফোঁপড়া, ডিঙিটা কেমন যেন জরাজীর্ণ। আহা, উফ। তাহলে জরাজীর্ণ মানে তার মধ্যে একটা কষ্ট আছে নাকি, না আনন্দ আছে? ডিঙিটার মধ্যে কষ্ট না আনন্দ, কি মনে হয়? কষ্ট রয়েছে, বেদনা রয়েছে। তাহলে ঝাঁঝরা ফোঁপড়া, আহা, কবি তার কষ্টে ব্যথিত হয়েছেন। আহা, ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। হিজল একটা গাছ, তোমরা পরে কিন্তু সার্চ করে হিজল গাছটা দেখে নেবে, যে হিজল গাছে বাঁধা রয়েছে। আম, জাম, হিজল প্রভৃতি গাছের কথা কবির বিভিন্ন কাব্য কবিতায় ঘুরে ফিরে এসেছে। তাহলে বাংলার একটা অতি পরিচিত গাছ হলো হিজল। হিজলের ডালে বেঁধে রেখে গেছে ডিঙিটাকে। কবি সেই ডিঙিটার রূপ দেখে, ঝাঁঝরা ফোবরা অবস্থা দেখে খুবই কষ্টে যেন ব্যথিত হয়েছেন। পাড়াগাঁর তবুও এই ঝাঁঝরা ফোবরা, ভেঙে চুরে যাওয়া দুঃখ, কষ্ট, বেদনা, ক্লান্তি সব নিয়ে কিন্তু কবির কাছে এই দ্বীপ্রহর দুপুরবেলাটা ভালো লাগার, সব মন খারাপ নিয়েও কিন্তু কবি বলছেন তবু আমি এই পাড়াগাঁর দুপহরটাকে ভালোবাসি, পাড়াগাঁর দুপহর ভালোবাসি। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, রৌদ্রের মধ্যে একটা গন্ধ লেগে আছে। কবিতা তার যেন
ঘ্রাণেন্দ্রিয় দিয়ে উপলব্ধি করেছেন, ঘ্রাণ দিয়ে উপলব্ধি করেছেন রৌদ্রের একটা ভিজে বেদনার গন্ধ। রৌদ্রর মধ্যে একটা কষ্ট, বেদনা, যন্ত্রণার অনুভব কবি খুঁজে পাচ্ছেন। মানে রৌদ্র, দুপুরবেলা রোদ, সেও যেন কোথা থেকে নিজে ক্লান্ত হয়ে পড়ছে, মন মরা, বিষণ্ণ হয়ে পড়ছে, উদাসীন হয়ে পড়ছে। তাহলে রৌদ্রের ভেতরেও একটা বেদনার গন্ধ আছে। সেই বেদনার গন্ধটা কেমন বেদনা? না ভিজে বেদনা। কেমন যেন ভিজিয়ে দিয়ে যায়, কেমন যেন মনকে ছুঁয়ে যায়। চোখের জল যেমন ভিজিয়ে দেয়, তেমনি এই রৌদ্রের মধ্যে যে বেদনার গন্ধ, সেটাও যেন কবির মনকে সিক্ত করে দিয়ে যায়, ভিজিয়ে দিয়ে যায়। আহা, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। এই আকাশের তলে কেঁদে কেঁদে ভাসিতেছে। বলো, আকাশের তলে কেঁদে কেঁদে কে ভাসছে? স্যার বিপন্ন প্রকৃতি। রাইট, হ্যাঁ, এই রৌদ্রে স্নাত, ক্লান্ত, বেদনার্ত, বিষণ্ণ, উদাসীন প্রকৃতি যেন আকাশের তলে কেঁদে কেঁদে নিজেকে ভাসিয়ে দিচ্ছে। আর সেই কান্নাটাকে কে উপলব্ধি করেছেন অন্তর দিয়ে? কবি, কবি জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশ। আর কবির সেই উপলব্ধিটাকে যদি আমরা এখন বোঝার সময়ে সত্যি উপলব্ধি করতে পারি, তাহলে বুঝতে হবে যে কবির মতো করে আমরা বোধহয় বাংলার এই দ্বীপ প্রহরটাকে খুঁজে পেলাম। ঠিক আছে, তাহলে আজকের আমাদের এই পর্যন্ত ক্লাস থাকবে। আজকের এর মতো শেষ হলো। সবাইকে টাটা, বাই স্যার। বাই বাই। বাই স্যার। বাই স্যার।